কে খবর দিয়েছে নওশাদ ভাইজান জেলে আসছে? ওরা খেলা আমি যখন বার হব ও আমার সাথে সাথে ও যাবে, মানে এত লোক আমাকে ঘিরে ধরে ভাইজান ভাইজান করছে, চোর 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 করতো পাবলিক। কায়দিকে সামলানোর জন্য জেল কর্তৃপক্ষ আবার একটা পুলিশও দিয়ে দিত, আর ভাইজান 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 আওয়াজ হতো। আগে বড় ওয়াকাফ চোর ফিরহাদ হাকিম কি বললো? বুলডোজার চালায়নি কবরস্থানের উপরে, সেটা নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়কের করা মামলার জন্য সেন্ট্রাল জেলে আমাকে নিয়ে যাচ্ছে, বারাইপুর সেন্ট্রাল জেলে। সেদিনকে ক্রিকেটের টুর্নামেন্ট চলছিল, ওই জেলের মধ্যে খেলাধুলা হয়, টুর্নামেন্ট চলছিল। কে খবর দিয়েছে নওশাদ ভাইজান জেলে আসছে? ওরা খেলা ছেড়ে দিয়ে এ থাকে না, লোহার এ করা থাকে, পাট পাট থাকে, সবাই খেলাধুলা ছেড়ে দিয়ে এসে সব দাঁড়িয়ে আছে, আমি ঢুকছি, ভাইজান জিন্দাবাদ ওখানেও দিচ্ছে। আবার আপনাদের বলি, আমি তো চুরি করে জেলে যাইনি, এই মাথা তুলে জেলে ঢুকেছি আর মাথা তুলে জেল থেকে বার হয়েছি। আবার আপনাদের জানাই, আমাকে প্রেসিডেন্সি সেন্ট্রাল জেলে লকআপে রাখা হয়েছিল, এই যে আপনার কি বলে আলাদা ছেলে। তো আমাকে যখন এত চাপ হয়ে যেত, আমি যদি যখন বাইরে বার হতাম, ওই জন্য আলাদা একটা করে সিকিউরিটি দিয়েছিল জেল কর্তৃপক্ষ, যে আমি যখন বার হব ও আমার সাথে সাথে ও যাবে, মানে এত লোক আমাকে ঘিরে ধরে ভাইজান ভাইজান করছে, ওখানেও প্রচার হচ্ছে। কিন্তু আবার ওই জেলে পার্থবাবুও ছিলেন, শুনতে পাচ্ছেন কার নাম বললাম? পার্থবাবুও ছিলেন। ওই জেল থেকে পার্থবাবু লজ্জায় বার হতেন না সেলের বাইরে, বার হলেই চোর 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 করতো পাবলিকে। আর আপনাদের ভাইজান ভাঙড়ের বিধায়ক যখন সেল থেকে বার হতো, লোককে সামলানোর জন্য, অন্যান্য কায়দিকে সামলানোর জন্য জেল কর্তৃপক্ষ আবার একটা পুলিশও দিয়ে দিত, আর ভাইজান 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 আওয়াজ হতো। সুতরাং জীবন থেকে 43টা দিন কাটলেও আমি এই মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাবো। যদি আমি জেলে না যেতাম, জীবনের রাজনীতির একটা অধ্যায় হয়তো, ওই অধ্যায়ের মধ্যে একটা কোনো প্যারা আমি হয়তো ছেড়ে যেতাম। জেলে যাওয়াটাও আমার জন্য আশীর্বাদ স্বরূপ আমি পাচ্ছি, সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে। বাস্তব কথা বলছি, জেলের খাওয়া দাওয়া, জেলের সিস্টেম, জেলটা কি, পুলিশ লকআপ কি, সেন্ট্রাল লকআপ কি, সেন্ট্রাল জেল কি, আলিপুর জেল কি, পিসি কি, জেসি কি, কোর্ট কি, আদালত কি, আমি প্র্যাকটিক্যাল জানতাম না, থিওরিতে একটু আধটু জানতাম, কিন্তু প্র্যাকটিক্যাল জেনে নেওয়ার জন্য আমার সৌভাগ্য হয়েছে। মমতা ব্যানার্জির অভিশাপ আমার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। যে সঠিক পথে থাকবে, অভিশাপটা আশীর্বাদে ট্রান্সফার হবে। অনুরোধ আপনাদের কাছে এটাই, সঠিক পথে থাকুন, সংবিধানকে মেনে চলুন। দেশের সংবিধান আপনাকে পুরো গাইডলাইন দিয়ে দিয়েছে, আপনার অধিকার, আপনি চলবেন, উঠবেন, বসবেন, খাবেন কি সেটা দিয়েছে। অনুরোধ করব, কারো কথাই পাত্তা দেওয়ার দরকার নাই, টোটাল পাত্তা দেবেন না, সংবিধানকে ফলো করুন। দিনের শেষে আপনি হাসবেন, আপনার জয় হবে, সংবিধান বিরোধীরা সংবিধানের কাছে মুখ থুবড়ে পড়বে। তাই আপনাদের এখন ডিসাইড করতে হবে কোনটা ধরবেন, সমাজ বিরোধীদের কথাই অ্যাকশনে রিয়াকশন করবেন, না সংবিধানকে ফলো করে চলবেন, কোনটা? আমি বলবো অ্যাকশনে রিয়াকশনের দরকার নাই, অ্যাকশনে রিয়াকশনের দরকার নাই, আপনি এই সংবিধানটাকে ভালো করে আঁকড়ে ধরে রাখুন, আপনাকে কেউ হাঁটাতে পারবে না। এসআইআর কয় পাওয়ার কি আছে? আর্টিকেল 326 অনুচ্ছেদ, ভারতের সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 326-এ বলা হচ্ছে প্রত্যেকটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে ভোট দানের স্বাধীনতা, ভোটাধিকারের অধিকার তিনি পাচ্ছেন। এটা কে দিয়েছে? সংবিধান দিয়েছে। এই সংবিধান লিখতে গিয়ে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছে। বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে এই সংবিধান তৈরি হয়েছে। তাহলে আপনার অধিকার কে দিল? সংবিধান দিল। এখন মমতা ব্যানার্জি কি বলছে? আপনার নাকি ভোটাধিকার বাঁচিয়ে রাখবে, আর শুভেন্দু অধিকারী বকলমে বলছে আপনার নাকি ভোটাধিকার কেড়ে নেবে। আমি একদম স্পষ্ট ভাষায় বলতে চাই, মমতা ব্যানার্জিরও ক্ষমতা নাই অবৈধকে বৈধ ভোটার করা,
আর শুভেন্দু অধিকারীরও ক্ষমতা নয় বৈধকে অবৈধ করার। অর্থাৎ কারো আশীর্বাদে আপনার ভোটাধিকার থেকে যাবে বা কারো অভিশাপে আপনার ভোটাধিকার কেটে যাবে, এটা মাথা থেকে সরিয়ে দেন। কারো দয়াতে, কারো ভিক্ষাতে, কারো ভালোবাসাতে আপনার ভোটাধিকার থাকা বা চলে যাওয়ার প্রশ্ন আসছে না। আপনি আমি ভারতীয়, আপনার আমার ভোটাধিকার থাকছে সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী। মাথায় ঢুকিয়ে না, বিভ্রান্ত করছে। এই বিএলওদের মাইনে কে দিচ্ছে? এই বিএলওদের সাম্মানিকটা কে দিচ্ছে জানেন? মমতা ব্যানার্জি দিচ্ছে আর বলছে এসআইআর হতে দেবো না। 90,000 মতো অফিসার রাজ্যে যারা এসআইআর করছে কে দিল? মমতা ব্যানার্জি দিল। এদের সাম্মানিকটা মমতা ব্যানার্জি দিচ্ছে, আর এরাই বলছে এসআইআর হতে দেবো না। আমি ডে ওয়ানে বলেছিলাম এসআইআর আটকাতে পারবে না। কেন বলেছিলাম? আর্টিকেল 324 অনুচ্ছেদ 324 ভারতের সংবিধানের অনুচ্ছেদ 324 কে সামনে রেখে ইসিআই তৈরি হয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইসিআই তার পাওয়ারকে এক্সারসাইজ করার রাইটও আছে। ইতিপূর্বে এসআইআর হয়েছে 2002 সালে 28 লক্ষ নাম বাদ পড়েছিল। এখন খসড়া লিস্ট তৈরি হয়েছে, 58 লক্ষ নাম বাদ পড়েছে। একজন, আপনারা তো বিভিন্ন বুথের মানুষ, একজন বলুন এই 58 লক্ষর মধ্যে একজন বৈধ ভোটারের কি নাম বাদ পড়েছে? আপনার বুথে কারো কি নাম বাদ পড়েছে? কিন্তু 58 লক্ষ নাম বাদ পড়েছে কাদের? ডিলিট হয়েছে যারা, সরি যারা ডেথ মারা গেছে, শিফটেড যারা অন্য জায়গায় চলে গিয়েছে, আর কি আছে যেটা অ্যাবসেন্ট। অ্যাবসেন্টে সবথেকে বড় চক্রান্ত। ভোটার লিস্টে নাম আছে, তার অস্তিত্ব নেই। বুঝতে পারছেন এটা কেন দিয়েছিল, কারা করেছে? বুঝতে পারছেন তাদের ঝাল হচ্ছে, আমাদের তো ঝাল হচ্ছে না। মোদিজির সারা ভারতবর্ষের ভোটার লিস্টে একটা জায়গায় নাম থাকবে, নওশাদ সিদ্দিকীরও সারা ভারতবর্ষের একটা জায়গায় ভোটার লিস্টে একটা জায়গায় নাম থাকবে, আমাদের যিনি মাইক অপারেটিং করছেন অপারেটর ভাইয়ের, তারও ভোটার লিস্টে সারা ভারতবর্ষে একটাই লিস্টে একটাই নাম থাকবে। একজন মানুষের একাধিক লিস্টে নাম ঢুকিয়ে দিচ্ছ, নাম ঢুকিয়েছে কোনো অস্তিত্ব নাই, মারা গেছে তার নামটা আছে, এটা তো ভাই কেটে তুলতে হবে। তবে হ্যাঁ, এসআইআর এর নামে যে মানুষকে পেরেশানি করছে এর বিরুদ্ধে আমরা, বয়স্ক লোকেদেরকে হেয়ারিং এর জন্য ডাকছে। আপনারা বলুন বয়স্ক লোকের ভোট কোথায় নিতে আসে? বাড়িতে তো। তাদের হেয়ারিং তো বাড়িতে করা দরকার, কিন্তু যেভাবে ডেকে হয়রানি করছে এর বিরুদ্ধে আমি। কিন্তু আপনাদের বলবো, প্রথমে কি বলেছিল সব নাম কেটে উড়িয়ে দেবে, হ্যান করবে ত্যান করবে, এখনো কি কারো নাম কেটে উড়েছে ভাই? এখন পর্যন্ত ঠিক চলছে। এর পরবর্তীতে যদি ভুল চলে তার জন্য আপনাদের বিধায়ক আছে তো। বলেছি তো আমি যে দিল্লিগামী ফ্লাইট ধরবো, সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবো। মমতা ব্যানার্জির মতো দিল্লিগামী ফ্লাইট ধরে ভাই ভাইপো পরিবারের লোক দলের নেতাদেরকে বাঁচাবার জন্য আমি মোদিজির সাথে সেটিং করবো না, নিশ্চিত থাকবো। বন্ধুগণ, এই বক্তব্য দেবো না করে অনেক বলে ফেলে, আর আমার বুঝতে পারছো নাকের অবস্থা কি হচ্ছে। আজকে তো বিশাল ঠান্ডা, হ্যাঁ এত ঠান্ডা কেন? কষ্ট হচ্ছে ভাই, সত্যি বলছি আমার নাকের অসুবিধা হয়ে যাচ্ছে বকতে বকতে। হ্যাঁ কোথায়? হ্যাঁ আমি জানি না, যা ভাবছে করবে ওরা করুক, দেখার দরকার নেই। ভাঙনের নামটা খারাপ হয় সেটা প্রত্যেককে দেখতে হবে, এতটুকু আমি চাইবো। তা আপনারা বলুন তাহলে, আমি তো অনেক বিষয় বকে ফেললাম, একটা কোনো বিষয়ে বক্তব্যের কথা বলুন, বলে আমি ছেড়ে দেবো। বিষয় শুনতে চাইছে। ওই বারাইপুরে কি বক্তব্য দিয়েছে ও আমি ভাই সব আমি পাত্তা দিই না, আমি সব বাদে, ওইটা বাদে বলবেন, আমি উত্তর দিয়ে দিয়েছি। বলেন কি শুনতে চাইছেন? আরে আপনাদের বিধায়কের একটু জ্ঞানটা পরীক্ষা করে নেন, এই সুযোগ দিচ্ছি তো। না পারলে বলবো, পরে বলে দেবো, হাতে নাহলে ইন্টারনেট আছে দেখে নেবো। বলেন কি বিষয় শুনতে চাবেন বলুন, আপনাদের বলছেন বকে যেতে, কি বলবো আমি, আপনারাই বলেন। হ্যাঁ কোনটা ভালো চলছে? একটা তৃণমূলের আমলে প্রজেক্ট ভালো চলছে বলতে পারবেন? একটা শুধু প্রজেক্ট, সেটা হচ্ছে না ভোট লুটটাও আটকে দিচ্ছে। আটকায়নি আমরা, ভোট লুটটা ওরা ভালো করে করতে পারছে না। একটাকে ওরা ভালো করে চালানোর চেষ্টা করছে, সেটা কি বিজেপির ভয় প্রকল্প। তৃণমূল কংগ্রেস কোন প্রকল্পে সাকসেস হতে পারবে না, আর ওরা দেখে নিয়েছে আর হতেও পারবে না। ওই কি পথের পাঁচালী, পথের পাঁচালী বলেছিল নাকি, সরি উন্নয়নের পাঁচালী এখন বুতে বুতে ঘুরাচ্ছে।
আমার বুথে এমন উন্নয়ন হয়েছে, আমাকে উন্নয়নের পাঁচালি দিয়ে জানাতে হবে কেন ভাই? আমি তো বুথের মানুষ, আমি তো এলাকায় 24 ঘন্টা থাকি, 24x7 তো আমি আমার এলাকাতে থাকি। তাহলে আমার এলাকায় কি হয়েছে মাইকিলে আমার কানে শোনাতে হবে? মানে এদের উন্নয়ন আর বায়ু, এদের উন্নয়ন আর হাওয়া, এদের উন্নয়ন আর বাতাস সেম। বাতাস ফিল করি আমরা, দেখতে পাই বাতাসকে, কি আমরা দেখতে পাই হাওয়াকে? তো এদের উন্নয়নটা হচ্ছে ফিল হচ্ছে ওই কানে, উন্নয়ন 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 উন্নয়ন। আর কিছু হয় না, ওই জন্যই নাটক। আপনি বলি আপনাদের, এটা বলে শেষ করছি। এখন সংখ্যালঘু ভোটের জন্য খুব মরিয়া হয়ে উঠেছে। কদিন আগে বড় ওয়াকাফ চোর ফিরাদ হাকিম কি বললো? বড় ওয়াকাফ চোর ফিরাদ হাকিম কি বললো? যে মুসলমানদেরকে সব থেকে বেশি সুযোগ সুবিধা নাকি তৃণমূল দিয়েছে, তৃণমূলের কাছে থাকতে হবে। এটা ওর সিট মাথাবার জন্য বললো। ও যে ওয়াকাফ গুলো চুরি করে নিয়েছে সেগুলো খেতে হজম করতে হবে, তো ওই জন্য মুসলমানকে সামনে দাঁড় করানোর চেষ্টা করে। আমি আপনাদের বলবো, মমতা, আমি প্রশ্ন এখানে একদম টু দা পয়েন্ট, ঘুরিয়ে ফিরিয়ে নয়, মুসলমানরা কেন মমতা ব্যানার্জিকে ভোট দেবে? আমাকে প্রশ্ন করতে হবে না? এমন একটা প্রকল্পের নাম বলুন, এই প্রকল্পটা শুধু মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি করেছেন, ওই জন্য মুসলমানরা মমতাকে ভোট দেবে। একটা প্রকল্প বলুন। মুসলমানদের নিরাপত্তা মমতা ব্যানার্জি দিচ্ছে? এই প্যাটিস বিক্রেতা শেখ রেজাউল, যাকে তারপর অত্যাচার হলো, ধরলো, বিকালে জামিন হয়ে গেল। যারা করলো অত্যাচার, দুর্গাপুর কাণ্ডে মেরেই ফেলতো, ভাগ্যক্রমে বেঁচে গেছে। তারা কি হলো বলুন আপনারা? জামিন পেয়ে গেল। পুলিশ কাস্টাডিতে 4 জন মুসলমান গত 2 বছর আগে মারা গেল, কোনো বিচার নাই। একটা বলুন যে অত্যাচার বন্ধ করতে পেরেছে? একটা প্রকল্পের নাম বলুন যে প্রকল্পটার জন্য মুসলমানরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে? আছে কিছু? আপনি বলবেন ইমাম ভাতা, কেউ প্রশ্ন করতে পারে ইমাম ভাতা, পুরোহিত ভাতাও আছে। ইমাম ভাতা যেমন বলছে, পুরোহিত ভাতাও আছে। তাহলে কি আলাদা কি হলো? এক্সট্রা কি হলো? এক্সট্রা একটা ওরা রেখেছে, সেটা কি বলুন তো? বিজেপির ভয় প্রকল্প। প্রকল্পটার নাম বিজেপির ভয় প্রকল্প। এই বিজেপির ভয় দেখিয়ে আপনার শুধু ভোটটা ওরা নিতে চাইছে, আর কিচ্ছু প্রকল্প নাই মুসলমানদের জন্য। উল্টে আপনার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের জায়গা বিজেপি কেড়ে নিতে চাইছে, বিজেপিকে সহযোগিতা করছে। আর এখনো যে করতে পারেনি বিজেপি, এটা অভিষেক ব্যানার্জি আপনার এলাকার এমপি বা মমতা ব্যানার্জির জন্য নয়, জেনে রেখে দেবেন, বলে দেবেন, এ এখনো কেড়ে নিতে পারেনি কবরস্থানটা। কবরস্থানটা কেড়ে নিয়ে জুতোর ফ্যাক্টরি করেনি, মদের ফ্যাক্টরি করেনি, বুলডোজার চালায়নি কবরস্থানের উপরে। সেটা নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়কের করা মামলার জন্য। এটা তৃণমূলের নেতাদেরকেও বলবে যে তোর দাদু, তোর আব্বা, তোর মায়ের, তোর পরিবারের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে, এটা নওশাদ সিদ্দিকীদের মতো করা কিছু মানুষের মামলায়। তুই নওশাদ সিদ্দিকীর সম্পর্কে বাজে মন্তব্য করছিস কোন মুখ নিয়ে? যে তৃণমূল তৃণমূল করে পাগল হচ্ছে, সেই তৃণমূলই ওর কবরটা যাতে বিজেপি দখল করতে পারে তার জন্য আইনটাকে মেনে নিল। বন্ধুগণ, আপনাদের বলবো 2026 আসছে, আপনাদের কিন্তু সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজন নাই। যদি মনে করেন আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী খামচিহ্নতে আপনারা ভোট দিয়ে বিধায়ক করেছিলেন, এক বিধায়ক রাজ্য রাজনীতিতে তোলপাড় করেছে, একজন বিধায়ক একজন সাধারণ মানুষের অধিকার কতটা কি কি হতে পারে, একজন বিধায়ক কতটা লড়াই করতে পারে, এটা যদি মনে হয় যে দরকার আছে, এবং সাথে সাথে বিধায়ক হিসাবে আমি একটা কথা বলতে চাই, আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারে না, শুধু বলে বারবার বিধায়ক কি করেছে তার উত্তর দিক। আর আমি কি বলেছি? ধৈর্য হারা হলে হবে না। আমি 5 বছরের জন্য বিধায়ক, আমি ছেড়েও পালিয়ে যাচ্ছি না, দল চেঞ্জও করে নিচ্ছি না। সুতরাং 5 বছর আপনাদেরকে পরিষেবা দিচ্ছি, দেব। 5 বছর শেষ হবার সাথে সাথে বা 5 বছর শেষ হবার পূর্বেই আমি আমার বিধায়ক হিসাবে কি কি করেছি, কোথায় কোথায় কি করেছি, টোটালটাই লিপিবদ্ধ করে প্রিন্ট করে থামে ভুরে প্রত্যেকটা বাড়িতে ভাঙড়ে আমি পৌঁছে দেব, তখন দেখে নেবে। আর দ্বিতীয়ত হচ্ছে যদি বাড়িতে পৌঁছানো সম্ভব হয়ে না ওঠে, পাড়াতে পাড়াতে বুথ ভিত্তিক বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো। আর একটা কথা বলি, একজন বিধায়ক আমি 3,30,00,000 টাকার কাজ করতে পারবো, আপনাদের জানিয়ে দিই। যদি 3,30,00,000 টাকার কাজ করে দেবে কে? সরকার, আমি নয়।
আমি প্রস্তাব দেব যে এটা আমি করতে চাইছি, সেই প্রস্তাব আমি 3,30,00,000 টাকা দিয়া রিসিভ কপি আমার কাছে আছে। আমি অত কাঁচা খেলাড়ি নয় ওরা যতটা ভাবছে। আমি কি কি করতে চাই আমি তো করতে পারবো না নিজে হাতে। আমি সরকারকে বলবো, সরকার করবে এজেন্সির মাধ্যমে। আমি সরকারকে জানিয়ে দিয়েছি। সরকার এবার ধরুন 3,30,00,000 টাকার মধ্যে মাত্র 30,00,000 টাকার কাজ করতে দিল, করলো 3 কোটি টাকার কাজ করতে দিল না। বা আপনাদের জানিয়ে রাখি, সরকার 3 কোটি টাকার কাজ করার সুযোগ দিল, 30 লাখ টাকা দিল না। আমি আপনাদের বিধায়ক হিসেবে বলছি, তাহলে হয় আপনার 3 কোটি টাকা লস হলো ভাঙনের মানুষের, বা 30 লাখ টাকা লস হলো। আপনারা নিশ্চিন্তে থাকবেন, আপনাদের বিধায়ক দায়িত্ব নিচ্ছে। 30 লাখ হোক আর 3 কোটি হোক, সেই লসটা আমি বিধায়ক, আমি ক্ষতিটা পূরণ করবো, আপনাদের বাড়ি থেকে নিয়ে এসে পূরণ করব। কিন্তু আমার একটা দাবি থাকবে, যেটা তো আমি এক্সট্রা আমি পূরণ করলাম, কিন্তু সরকার যে আপনার হকের 3,30,00,000 টাকার কাজ করতে দিল না, 3 কোটি হোক আর 30 লাখই হোক, এর জবাব আপনাকে সরকারকে দেবেন তো? আপনারা দেবেন তো নাকি? এই জবাবটা দেবেন তো? এই জবাবটা আপনাদেরকে দিতে হবে। তবে নিশ্চিন্তে থাকুন,